শুক্রবার জুম্মা নামাজের পর থেকে শুরু হলো বাংলাদেশে একটা অস্থির পরিবেশ। ওসমান হাদিকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হলো। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। তাকে কেন্দ্র করে অনেক কিছুই হলো। অনেকেই সমবেদনা জানাতে হাসপাতালে ছুটে গেলেন। আমরা দেখলাম তারেক রহমান পত্নী জুবাইদা রহমান ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন, সমবেদনা জানালেন। প্রধান উপদেষ্টা হাদির ভাইয়ের সঙ্গে টেলিফোনে কথা বললেন। উপদেষ্টারা এভারকেয়ার হাসপাতালে ছুটে গেলেন। ঢাকা মেডিকেলে যখন ছিলেন তখন বিএনপি নেতা মির্জা আব্বাস ছুটে গেলেন সেখানে। তার ওই কেন্দ্রেই ঢাকা ৮ থেকে নির্বাচন করতে চান ওসমান হাদি। সেটাকে কেন্দ্র করে মির্জা আব্বাসকে নিয়ে বিতর্ক করার চেষ্টা হয়েছে, সেটাও আমরা দেখেছি। এবং হাসপাতালে মির্জা আব্বাস দেখতে যাওয়ার ফলে তাকে কেন্দ্র করে এক ধরনের মবের সৃষ্টি করতে চাওয়া হয়েছে, যে কথা অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন যে এই ধরনের মব বরদাস্ত করা হবে না, বিএনপি এই ধরনের ব্যাপারে চুপ থাকবে না। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। যখন হাদিকে নিয়েই আলোচনাটা ছিল তখন গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপির তরফ থেকে ঘোষণা দেয়া হলো তারেক রহমান ফিরছেন। অনেকে যারা বিএনপির সমালোচক তারা বলার চেষ্টা করছেন যে এটা ওসমান হাদির ব্যাপারে মির্জা আব্বাসকে জড়িয়ে যে ধরনের প্রচারণা করা হচ্ছে তাদের বিরোধী দলের পক্ষ থেকে, এবং ওসমান হাদির পক্ষের অনেকেই এরকমটা করার চেষ্টা করছেন, সেই ব্যাপারটা যেন আলোচনায় না থাকে সেই কারণে তারেক রহমানের এই ব্যাপারটা সামনে নিয়ে আসা হয়েছে। এটা বিএনপির সমালোচকদের কথা। কিন্তু বিএনপির মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে। অবশেষে তাদের নেতা ফিরছেন। কবে ফিরছেন, সত্যিই ফিরছেন কিনা, হঠাৎ করে এই খবরের জন্ম হলো কেন? যখন 29 তারিখে এ মাসের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়, ঠিক সেইটাকে কেন্দ্র করে একেবারে শেষ সময়ে তারেক রহমান ফিরে আসছেন, এটা বিএনপির জন্য একটা ভালো খবর তো বটেই। সেই ভালো খবরকে নিয়েই আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব তারেক রহমান আদতে ফিরছেন নাকি এটা আগের মতোই যেভাবে বিএনপি বারবার বিভিন্ন সময়ের কথা বলেছে সেরকমটাই এবারও সেরকমটাই হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদিকে নিয়ে সারাদিন কেটে গেছে। সর্বশেষ গভীর রাতেও আমরা জানতে পেরেছি যে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তাকে কৃত্রিমভাবে যন্ত্রের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। অর্থাৎ একমাত্র সৃষ্টিকর্তার বিশেষ হস্তক্ষেপ ছাড়া তার ফিরে আসাটা খুবই কঠিন, যেটা আমরা এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে নিশ্চিত করেছি। বিভিন্ন তথ্য উপাত্ত, ডাক্তারের ভাষ্য, ডাক্তারের রিপোর্ট, সব কিছু দিয়ে। এরই মাঝে একটা ইমপ্রুভমেন্ট যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে বলা হয়নি, তারপরেও আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি এই ব্যাপারটাতে প্রতিনিয়ত দেখছি যে আপডেট দিচ্ছেন, এবং তিনি দাবি করছেন যে ওসমান হাদির এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের একজনকে চিহ্নিত করা গেছে, এরকম দাবি তিনি করছেন। এরকম পর্যায়ে বিএনপি জরুরি সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা দিল তারেক রহমান ফিরছেন। কবে ফিরছেন? ডিসেম্বরে খ্রিস্ট ধর্মের উৎসবের দিন, অর্থাৎ 25 ডিসেম্বর বড়দিনে তিনি ফিরছেন। এবং বিএনপির যারা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা এটা গভীর রাত থেকেই ব্যাপক প্রচারণা শুরু করে দিয়েছেন। অর্থাৎ তাদের মধ্যে একটা নতুন উৎসবের একটা আমেজ তৈরি হয়েছে যে শেষ পর্যন্ত তাদের নেতা আসছেন। আমরা জানি 29 নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আমরা আজকের একটা ভিডিও অর্থাৎ গত দিনের বেলার একটা ভিডিওতেই আলোচনা করেছিলাম যে তারেক রহমান যদি ফিরতে না পারেন সেই ক্ষেত্রে লন্ডনে থেকে তিনি ভোটার হওয়া কিংবা বাংলাদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগটা পাবেন কিনা। আমরা বলেছিলাম যে লন্ডনে থেকেও তিনি নির্বাচন করতে পারবেন, আইনে কোনো বাধা নেই। সেরকম আলোচনা যখন হচ্ছিল চতুর্দিকে,
এবং বিভিন্ন পক্ষ দাবি করছিলেন যে তারেক রহমান নির্বাচনের আগে ফিরবেন না। এমনকি তারেক রহমানের বিএনপির জোট সঙ্গী মাহমুদুর রহমান মান্না তিনি একটি টক শোতে বলেছেন যে তারেক রহমান ফিরবেন না। জোবাইদা রহমান তিনি দেশে এসেছেন, তিনিই রাজনীতির এখন দেখভাল করবেন, নির্বাচনের দেখভালটা তিনিই করবেন। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই গিয়েছিল যে তারেক রহমান যদি দেশে না ফিরেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, এরকম একটা মুহূর্তে তারেক রহমান যদি একেবারে ফিজিক্যালি অনফিল্ড না থাকেন তাহলে নির্বাচনে সেটা ব্যাপক নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এবং এটা বিএনপির জন্য আশঙ্কাজনক হলেও এটা সত্য যে গত ২৪-এ শেখ হাসিনা সরকার পতনের পরে তার আগে রাজনীতির মধ্যে না থাকা জামাত ইসলাম গত ১৫-১৬ মাসে কিন্তু অনেকখানি এগিয়ে গেছে। এবং সর্বশেষ আমরা প্রথম আলোর যে জরিপটা দেখেছি সেখানেও ২৫-২৬% জামাতের সমর্থনের ব্যাপারটা, সম্ভাবনার ব্যাপারটা আমরা দেখেছি। সুতরাং বিএনপি যদি জামাতকে খাটো করে দেখতে চায় সেটা খুব একটা ওয়াইজ ডিসিশন হবে না। সেই ব্যাপারগুলো, প্রেক্ষাপটগুলো বিবেচনা করেই, বিচার বিশ্লেষণ করেই সম্ভবত তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নির্বাচনের আগেই ফিরবেন। তিনি যখন ২৫ ডিসেম্বর ফিরছেন বড়দিনে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেছেন যে ২৫ তারিখে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। ২৫ তারিখে ঢাকায় এসে পৌঁছাবেন মানে নিশ্চিত করে তারেক রহমান তাহলে ২৪ তারিখে বাংলাদেশের ২৪ তারিখে লন্ডন থেকে রওনা দেবেন। যদি আগামীকালকে ২৫ তারিখ হয় তাহলে আজকে রাতে মধ্যরাতে তিনি যদি রওনা দেন তাহলে আগামীকালকে সকালে এসে পৌঁছাবেন, অথবা যদি খুব ভোরে ২৫ তারিখে খুব ভোরে রওনা দেন তাহলে হয়তো বিকেল নাগাদ এসে পৌঁছাবেন। এরকম একটা ব্যাপার হতেই পারে। তারেক রহমানের ফেরা ব্যাপারে ঢাকায় যে বিএনপির একটা উৎসবের আমেজ তৈরি হবে সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে কদিন আগেই ফেসবুক পোস্টে তিনি যে জানালেন যে তার দেশে ফেরার ব্যাপারটা তার একক ইচ্ছার উপরে নির্ভর করছে না, সেই সংকটটা কি কেটে গেছে? সেই সংকটটা তাহলে কোথায় ছিল? তার আলোচনায়, তার কথাবার্তায়, বাংলাদেশ সরকারের বিভিন্ন কথাবার্তায় কিন্তু কখনোই মনে হয়নি যে বাংলাদেশ সরকার তারেক রহমানের ফেরার পথে কোনো বাধা। কিন্তু বিভিন্ন পক্ষ এই আলোচনা করার চেষ্টা করেন যে সরকার এবং সরকারের ঘনিষ্ঠ একটা রাজনৈতিক দল তারা চান না তারেক রহমান দেশে ফিরুক। যদি সেটা সত্যি হতো তাহলে তো ২৫ তারিখে তিনি ফিরতে পারতেন না কিংবা ফেরার ঘোষণা দিতে পারতেন না। এই আলোচনা যেমন আছে, এটা বিএনপির জন্য যেমন একটা স্বস্তির খবর, অবশ্যই স্বস্তির খবর, কারণ তারেক রহমান ফিরলে বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করেন যে তারেক রহমান যদি যখন দেশে ফিরবেন তারপরে থেকে যেটা হবে সেটা হচ্ছে যে এক ধরনের রাজনৈতিক সুনামি তৈরি হবে। সুনামিতে যেটা হবে, অন্যান্য দলগুলো একেবারে ভেসে যাবে, যার যতটুকু কথার কিংবা মানে বাস্তবতার চাইতে কথার ঝাঁজ বেশি ছিল তারা আসলে জোয়ারের পানির সঙ্গে ভেসে চলে যাবেন, বিএনপির কাছে কেউ পাত্তাও পাবে না, এরকম ধারণা, আত্মবিশ্বাস তাদের রয়েছে। সুতরাং তাদের জন্য তারেক রহমান ফেরাটা একটা এক্স ফ্যাক্টর। নির্বাচনে তারেক রহমান অবভিয়াসলি ফেরাটা একটা এক্স ফ্যাক্টর। যদি সরকার বাধা হয়েই থাকতো কিংবা কোনো একটা রাজনৈতিক দল যদি তার জন্য বাধা হয়েই থাকতো কিংবা কোনো একটা বিশেষ বাহিনী যদি তার জন্য বাধা হয়েই থাকতো তাহলে তো তিনি ২৫ তারিখে ফিরতে পারতেন না। তাহলে কি ব্যাপারটা এরকম ছিল যে বাধাটা মূলত দেশের বাইরে কেন্দ্রিক, যে সমস্যাগুলো তারেক রহমান এরই মাঝে ওভারকাম করতে সক্ষম হয়েছেন? যদি ওভারকাম করতে সত্যিই সক্ষম হয়ে থাকেন তাহলে এটা বিএনপির জন্য একটা সুখবর। আবার অনেকে এই খবরটা ছড়িয়ে পড়ার পরে অনেকে দেখলাম যে এই আলোচনাও করছেন যে ওসমান হাদিকে নিয়ে, ওসমান হাদিকে গুলি করা নিয়ে যে ব্যাপারটা, বিশেষ করে ওসমান হাদির দল থেকে আমরা মানে এই ঘটনা ঘটার পরপরই দেখেছি ডাকসু ভিপি শিবিরের সাদিক কায়েম তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট দিয়ে ইনডাইরেক্টলি বিএনপিকে দোষী করা এবং ছাত্র জনতাকে রেডি থাকা আরেকটা আন্দোলনের জন্য, আরেকটা অভ্যুত্থানের জন্য, এরকম পোস্ট যখন দিলেন তখন মনে হচ্ছে
হচ্ছিল যে দায়টা কেউ কেউ চাপাতে চাইছেন মির্জা আব্বাসের ওপরে, কারণ মির্জা আব্বাসের ঢাকা ৮-এর প্রতিদ্বন্দ্বী ওসমান হাদি, সেই কারণে। কিন্তু এরকম বাস্তবতা আদতে খুঁজে পাওয়া যায় না যে ওসমান হাদি মির্জা আব্বাসের মতো হেভিওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে এমন কোনো বড় প্রতিদ্বন্দ্বী যার ব্যাপারে মির্জা আব্বাসকে এই ধরনের কোনো নেগেটিভ চিন্তা করতে হবে। জানি না শেষ পর্যন্ত এই ঘটনার রহস্যটা কিভাবে বের হবে, রহস্য কোথায় থেকে বেরিয়ে আসবে, কারা এর সঙ্গে জড়িত, সেটা বেরিয়ে আসলেই পরিষ্কার হয়ে যাবে। জুলকারনাইন শাহের সর্বশেষ যে ফেসবুক পোস্টটা মধ্যরাতে দিয়েছেন তাতে এর সঙ্গে মির্জা আব্বাসের কিংবা বিএনপির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকার কোনো গন্ধ দেখা যাচ্ছে না। জুলকারনাইন শাহের বলার চেষ্টা করেছেন এর সঙ্গে যদি কানেকশন থেকে থাকে তাহলে আওয়ামী লীগেরই কানেকশন রয়েছে, এরকমটা বলার চেষ্টা করেছেন। কারণ যাকে শনাক্ত করা হয়েছে বলে তার ভাষ্য, তিনি আওয়ামী লীগের সাবেক একাধিক মন্ত্রীর বেশ ঘনিষ্ঠ, কিন্তু তাকে ওসমান হাদিরও খুবই ঘনিষ্ঠ হিসেবে দেখা গেছে বিভিন্ন ছবিতে। তিনি যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে আমরা দেখেছি। যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে মির্জা আব্বাসকে জড়িয়ে ফেলার ব্যাপারটা, অনেকে এটা বলারও চেষ্টা করছেন যে মির্জা আব্বাসকে জড়িয়ে ফেলার ব্যাপারটা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে আলোচনাটা, সেই কারণে তারেক রহমানের ফেরার এই চমকের খবরটা সামনে নিয়ে আসা, যেন তারেক রহমান এখন আলোচনায় থাকেন, অন্য আলোচনাগুলো অবজেক্টিভে পরিণত হয়, সাবজেক্টিভ আর না থাকে। নানাজন রাজনীতিতে নানাজন নানা কথা বলবে, এটাই স্বাভাবিক। যে যার মতো করে ন্যারেটিভ সাজাবে, যে যার মতো করে বয়ান তৈরি করবে, এটাই স্বাভাবিক। আর বাংলাদেশের রাজনীতি এমন একটা পর্যায়ে চলে গেছে, বাংলাদেশের রাজনীতিতে হিংসার চাষাবাদ এমনভাবে তৈরি হয়েছে যে এখানে যে বিরোধী পক্ষের ওপরে বিন্দুমাত্র সম্মান রেখে কেউ কথা বলবে, যে যার বিরোধী হোক, সেরকমটা আমরা দেখছি না। সেখানে নির্দিষ্ট কাউকে আপনার দোষ দেওয়ার কোনো উপায় নেই। এটা যেন একটা কালচারে পরিণত হয়েছে যে যার যে বিরোধী তাকে নিয়ে কথা বলার সময় বিন্দুমাত্র শিষ্টাচারের ব্যাপারটা বাংলাদেশের রাজনীতি থেকে বোধহয় উধাও হয়ে গেছে। যাই হোক, সব মিলে তারেক রহমান ফিরছেন, এটা বিএনপির জন্য ভালো খবর। তবে একটা ব্যাপার যেন সত্যিই হয় যে বিগত সময়ে, বিগত 1 বছরেরও বেশি সময় ধরে আমরা প্রতিনিয়ত যে আগামী মাসে আসছেন এরকম যে পরিবর্তন হতে দেখেছি, এই পরিবর্তনটা যেন আর না হয়। তিনি সত্যিই 25 তারিখে বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং তাতে করে বিএনপি উজ্জীবিত হবে। এই যে প্রত্যাশাটা বিএনপির তৈরি হয়েছে সেটা যেন তাদের মতো করে তারা সফল করতে পারেন এবং তার দেশে সবথেকে তারা সফল হোক না হোক সেটা তো আর ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে কেউ বাংলাদেশের নাগরিক কেউ বাংলাদেশে ফিরতে পারবেন না, এরকম পরিস্থিতি কারো জন্যই বিরাজ করুক, এরকম পরিস্থিতি তৈরি হোক, এটা আমাদের কারো জন্যই কারোরই প্রত্যাশা হওয়ার কথা নয়। যদিও অনেকের হয়তো প্রত্যাশা হবে যে অমুক না ফিরুক, তমুক না ফিরুক, কিংবা অমুককে ফিরিয়ে এনে এই করব, তমুককে ফিরিয়ে এনে এই করব, এই ব্যাপারগুলো তো আমাদের রাজনীতিতে রয়েছেই। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।